এখন দেখবেন 50 মিনিটস। মাই টিভি নিয়মিত আয়োজন নীতি নির্ধারণী টকশো 50 মিনিটস দেখার আমন্ত্রণ। আজ আমাদের অতিথি সুভাষ সিংহ রায়, প্রধান সম্পাদক abnews24.com, এবং রয়েছেন ডক্টর সাকাওয়াত হোসেন সায়ন্ত, সম্পাদক ধানের শীষ। এখানে আসবার জন্য আপনাদের স্বাগত। আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশে চলছে অবরোধ, বিরোধী দলের ডাক অবরোধ এবং হরতাল। এরই মধ্যে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নির্বাচনের দাবিতে দেশ জুড়ে অবরোধের সঙ্গে চলছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের 72 ঘণ্টা হরতাল। সংবিধান ও গণতন্ত্র রক্ষায় যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশি বন্ধুরা যতই বলুক না, কোনো সংলাপ হবে না, কেবল মানুষ পোড়ানো বন্ধ হলেই সংলাপ হতে পারে, এটি বলেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। অন্যদিকে আদালতের আদেশ পৌঁছা মাত্র বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে, এক্ষেত্রে আইনের কোনো বৈষম্য হবে না বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। সারা দেশে হরতাল অবরোধ চলাকালে সহিংস হামলায় অগ্নিদগ্ধ হয়ে 42 জনের মৃত্যুর ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল 16 এপ্রিল। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার কার্যক্রমে আইনি কোনো বাধা নেই, এটি বলেছেন অ্যাটর্নি জেনারেল। সকল নাশকতার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট। অন্যদিকে ডক্টর কামাল হোসেন বলেছেন 2 দলের কর্মকাণ্ড দেশকে ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাবে, এটি বলেছেন ডক্টর কামাল হোসেন। ডক্টর সায়ন্ত, আপনি তো জানেন যে দেশের অবরোধ চলছে, হরতাল চলছে, এর ভিতরে আজকেও সারা দেশে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে, গাড়িতে নাশকতা হয়েছে, সন্ত্রাস হয়েছে, এবং এর ভিতর দিয়ে বিরোধী দলের 72 ঘণ্টা হরতাল চলছে। বিষয়টি ব্যাখ্যা করুন। এই যে আপনি হেডলাইনগুলি পড়ছিলেন যখন, তার মধ্যে একটা হেডলাইন কিন্তু ছিল যে দেশের অবস্থা স্বাভাবিক। তো দেশের অবস্থা স্বাভাবিক যে না, সেটা বোঝা যায় এই যে নাশকতা হচ্ছে, এই যে জ্বালাও পোড়াও হচ্ছে, এটা দ্বারা। আবার দেশে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই তো 3-4 দিন আগেই হিসাব দিলেন যে 1,20,000 কোটি টাকা ক্ষতি হয়েছে এই হরতাল অবরোধে। ব্যবসায়ীরাও তাই বলছেন। তার মানে হচ্ছে দেশের অবস্থা আসলে স্বাভাবিক না। এইখানে আমরা কেউ নিরাপদ না, নিরাপত্তাহীনতা এখানে আছে। দেশি বিদেশি সকল মাধ্যম বলছে দেশের পরিস্থিতি এক ধরনের আমি আসছি অচল অবস্থার মধ্যে আছে। ব্রিটিশ প্রতিবেদনে কালকেই বলেছে বাংলাদেশে ভিন্ন মত পোষণকারীরা নিরাপত্তাহীন। ইউরোপীয় ইউনিয়নের যে পার্লামেন্টে যে আলোচনা হয়েছে, সেই আলোচনায়ও তারা বলছে যে বাংলাদেশে ভিন্ন মত দমনের জন্য রাজনৈতিক নিপীড়ন যেভাবে চলছে, এটা যদি চলতে থাকে তাহলে এইখানে কোণঠাসা হয়ে পড়লে রাজনৈতিক বিরোধীরা তখন যে শূন্যতা তৈরি হবে, সেই শূন্যতা পূরণে এগিয়ে আসবে চরমপন্থী গ্রুপ এবং সন্ত্রাসীরা, জঙ্গিবাদ উত্থান হবে, এই আশঙ্কা তারাও ব্যক্ত করেছে এবং বলছে যে এই সংকট দীর্ঘমেয়াদী হলে গৃহযুদ্ধের দিকে দেশ যেতে পারে, যেটি আমাদের কাঙ্ক্ষিত না। এখন আপনি যে প্রশ্ন করলেন যে এই নিরাপত্তাহীনতার এই অবস্থা কেন, এই অবস্থা কেন, সেটা হচ্ছে সংকটের মূলে। সেই সংকটের মূলটা হচ্ছে 5 জানুয়ারির নির্বাচন। 5 জানুয়ারির নির্বাচনে যে ধরনের একটা নাটক হলো, যে ধরনের একটা প্রহসন হলো, এটা দীর্ঘদিন ধরে আমরা বলছি, অনেকেই বলছেন, আপনারা সবাই জানেন। তারপরও বলি, সেই নির্বাচনটা আমি যদি প্রশ্ন করি আপনাদের কাছে গ্রহণযোগ্য ছিল কিনা, আপনারাও সুস্থ বুদ্ধি সম্পন্ন প্রত্যেক মানুষ বলবেন না, গ্রহণযোগ্য ছিল না, তবে বাধ্যবাধকতা ছিল, সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য করতে হয়েছে, এটাই তো অনেকে শেষ ব্যাখ্যা হিসেবে দেন। কিন্তু বাধ্যবাধকতার জন্য, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য যে নির্বাচন করতে হয়েছে, যেটা পার্টিসিপেটরি ইলেকশন ছিল না, যে নির্বাচনে 5 থেকে 7% বেশি ভোট পড়েনি বলে একটা পারসেপশন বা এরকম আছে, যে নির্বাচনে আপনার 154 জন ক্যান্ডিডেট বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেভাগে নির্বাচিত হয়ে যায়, যেখানে 150 জন এমপি লাগে সরকার গঠন করতে, সেখানে 153 জন আগেই হয়ে যায়।
এমন একটি নির্বাচন যে নির্বাচনে ৪৫টি কেন্দ্রে একটিও ভোট পড়ে না, অর্থাৎ ওইখানে আওয়ামী লীগের লোক যারা ছিলেন তারাও ভোট দিতে যান না, এরকম পরিস্থিতি ছিল বা তারা ফিল করেছেন যে এখানে ভোট দিয়ে প্রয়োজন নেই দেয়ার। যে নির্বাচন কিভাবে হয়েছে সেই সম্পর্কে আওয়ামী লীগের সিনিয়র নেতা, যিনি নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, এইচ.টি. ইমাম, তিনি প্রকাশ্যে বলেছিলেন যে ছাত্রলীগের যেসব ছেলেদেরকে তারা রিক্রুট করেছিলেন বিভিন্ন বিভাগে, তাদের দ্বারা ইনস্ট্রাকশন দিয়ে এই নির্বাচন কিভাবে করিয়েছিলেন। ফলে ওই নির্বাচনটা দেশি বিদেশি কেউ গ্রহণ করেনি। আমরা জানি যে বাংলাদেশে নির্বাচন হলে যতগুলি নির্বাচন হয়েছে, বিশেষ করে 91 এবং তারপরের প্রত্যেকটি নির্বাচনে দেশি বিদেশি বহু পর্যবেক্ষক আসে। সেই নির্বাচনটায় ইন্ডিয়া ছাড়া কোনো দেশ পর্যবেক্ষকই পাঠালো না, কারণ তারা ধরেই নিয়েছিল এটি একটা নিয়ম রক্ষার নির্বাচন হচ্ছে, অচিরেই আর একটা পার্টিসিপেটরি দেশের মানুষের জন্য গ্রহণযোগ্য গণতন্ত্র উত্তরণের মাধ্যম হিসেবে ভালো কাজে আসবে, এরকম একটি নির্বাচন পাবে তারা। সেজন্য ওইখানে তাদের আর পর্যবেক্ষক পাঠানোর প্রয়োজন হয়নি। সেই রকম একটা নির্বাচন হলো। হওয়ার পরে বিএনপি কিন্তু একটি বছর শুধু কিছু সমাবেশ ছাড়া এবং বিবৃতি ছাড়া, মানববন্ধন ছাড়া ও অন্য কোনো সহিংসতা হতে পারে কিংবা দেশের স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে সেই সুযোগে এরকম কোনো কর্মসূচিতে মনে করেন যে নির্বাচনটি বাংলাদেশের প্রধান সংকট এবং বর্তমান যেটি চলছে এটি গণ আন্দোলন বা সংগঠনই? অবশ্যই নির্বাচন 5 জানুয়ারির নির্বাচনটা একটা বড় সংকট, যেটি বলছিলাম যে যেহেতু এই নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে বেশি মেজরিটি সম্পন্ন 20 দলীয় জোট এবং কয়টা দল অংশগ্রহণ করেছে, নিবন্ধিত 41টা দলের মধ্যে আপনার এখানে কয়টা দল অংশগ্রহণ করেছে? মূলত আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া নাম করার মতো আর কোনো দলই তো অংশগ্রহণ করেনি সেই নির্বাচন। এবং যেটা বলছিলাম যে বিএনপি 1 বছর সময় দিয়েছে, সেই 1 বছর তারা সংলাপ চেয়েছে, সমাধান চেয়েছে, কিন্তু বিএনপি কেন নির্বাচন অংশগ্রহণ, এই প্রসঙ্গে আপনি ব্যাখ্যা করবেন যে একটা সংলাপের পরিবেশ সৃষ্টি হয়েছিল কিংবা প্রধানমন্ত্রী ফোন করেছিল, কেন আসেনি তার ব্যাখ্যা আপনি দিবেন। সুভাষ সিংহ রায় উনি বলেছেন যে 5 জানুয়ারির নির্বাচনই প্রধান সংকট এবং ভিন্ন মত দলন চলছে এবং জঙ্গিবাদের উত্থানের সম্ভাবনা আছে। সেলিম ভাই, আপনাকে ধন্যবাদ। ডক্টর শান্তকে আমার শুভেচ্ছা এবং যারা অনুষ্ঠান দেখছেন দেশে এবং দেশের বাইরে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ফ্রান্সিস বেকন নামে একজন বিখ্যাত লেখক, তিনি তার অফ ট্রুথ নামে একটি লেখায় উল্লেখ করেছেন যে সত্যানুসন্ধানের একটা জটিল প্রক্রিয়া হচ্ছে মানুষ নিজের স্বার্থে মিথ্যাকে লুফে নেয়, কারণ মানুষ মিথ্যা বলে পরমানন্দ পায়। এবং সাথে সাথে উনি এও বলেছেন মানুষ মূলত নির্জলা সত্যের চেয়ে সত্যের সহিত মিথ্যার যে মিশ্রণটা, সেই মিশ্রণটাকে অধিকতর পছন্দ করে। তিনি এখানে কারণ ব্যাখ্যা করেছেন, কারণ সত্য ততটা নাকি উৎসাহ ব্যঞ্জক না, যতটা সত্য মিথ্যার মিশেলটা যত উৎসাহ ব্যঞ্জক। এই যে ডক্টর সায়ন্ত এতক্ষণ ধরে যা বললেন, সেই কথাগুলোর পিছনে বিএনপি এবং 20 দলীয় জোটের এবং তাদের অনুসারীদের একটি মিথ্যাশ্রয়ী রাজনীতির নেপথ্য কাহিনী আছে। আমি কোদালকে কোদাল বলাই পছন্দ করি এবং সেটা যদি আমার বিরুদ্ধে যায় সেটাও আমি পছন্দ করি। বাংলাদেশের যে সংকটের কথা বলা হচ্ছে, অনেকে যদি সরকারি দলের পক্ষ থেকে বলে যে বাংলাদেশে কোনো সংকট নাই, তার সাথে আমি একমত না। অবশ্যই সংকট আছে। এখন সংকটটা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, এটা বিস্তারিত ব্যাখ্যা দেওয়া যায়। যেমন আপনি খুব ভালো করে জানেন, এই বই নিশ্চয়ই আপনি চোখ বুলিয়েছেন, যে ক্রিস্টোফার হিসেন্সের একটা বই আছে, দ্য ট্রায়াল অফ হেনরি কিসিঞ্জার। সেখানে উনি দুটো জিনিস খুব গুরুত্ব দিয়েছেন, একটা হচ্ছে সিক্রেট ডিস্টাবলাইজড ডিপ্লোম্যাসি, সিক্রেট জেনোসাইড ডিপ্লোম্যাসি। বাংলাদেশে গত জানুয়ারি মাসের প্রথম থেকে এখন পর্যন্ত যা হচ্ছে, এ দুটোই ঘটছে। আপনি দেখেন রাজনীতিবিদরা যে কতটা নিজের সাথে প্রতারণা করে। যেমন সঞ্জীব চট্টোপাধ্যায় একটা লেখা আছে, কলকাতাতেই আছে, সেখানে তিনি লিখেছিলেন যে শক্তিমানদের চক্ষু লজ্জা থাকতে নেই। দেশ নেতাদের কথাবার্তায় এটাই প্রমাণ করে।
আমি আজকের এই বাংলাদেশের এই রাজনীতির এই জায়গায় বিএনপি যে জায়গায় যে পৌঁছেছে, আপনি অনেকগুলো ব্যাখ্যা আমি করতে পারবো আমার মতো করে। ব্যাখ্যা ডক্টর সায়ন্তর পছন্দ নাও হতে পারে এবং দেশ যারা দর্শক তাদেরও অনেকে পছন্দ না হতে পারে, কিন্তু আমি বলছি না কোদালকে কোদাল বলাই ভালো। দেশের অবস্থা স্বাভাবিক নয়, আমি আবারও উল্লেখ করছি। ভিন্নমত পোষণকারীদের যারা চিহ্নিত যারা করা হচ্ছে, সেই ভিন্নমত করা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে অগণতান্ত্রিক কোনো শক্তিকে ভিন্নমত দেওয়ার কোনো সুযোগ রাখে না। আপনি দেখেন 1947 সালের ভারতবর্ষের রাজনীতিতে যখন পাকিস্তান ভারত ভাগ হলো, তখন জওহরলাল নেহরুর প্রথম ক্ষমতায় বসতে না বসতেই তিনি কিন্তু রণদ্বীপের নেতৃত্বে যে কমিউনিস্ট পার্টির যে আন্দোলন চলছিল, তারা স্লোগান দিয়েছিল ইয়ে জিন্দেগি ঝুটা হে, তাদের সাথে জওহরলাল নেহরু বসেননি। আজকে অনেকে বলতে পারেন জওহরলাল নেহরু কেন বসেননি। এই যে 45টি কেন্দ্রে কোনো ভোট পড়েনি, 79 পার্লামেন্টে কয়টা কেন্দ্রে ভোট পড়েনি? আপনি ওই যে বললেন না কোদালকে কোদাল বলাই ভালো, বিশ্লেষণটা আমাদের যারা করব, কেননা সেই বিশ্লেষণটা ওই অর্থে হওয়া উচিত। কেননা জাতীয়তাবাদী চেতনার মোড়কে উনি খুব বেশ নাম করা, কিন্তু বয়স অল্প হলেও নাম করা দাঁতের ডাক্তার, বাংলা অর্থে দাঁতের ডাক্তার। তিনি খুব ভালো করে জানেন যে এই যে সুগার কোটেড ট্যাবলেটের মতন, পিলের মতন, এটা জাতীয়তাবাদী চেতনার মোড়ক আছে। সেই মোড়কের ভিতরে বাংলাদেশের এই যে রাজনীতির কথাগুলো বলা হয়, কি আছে? আওয়ামী লীগ ও ভারত বিরোধিতা। 2 কি আছে? রাজনীতিতে ধর্মের কৌশলগত অপব্যবহার। 3 কি আছে? আওয়ামী লীগের স্বাধীনতা বিরোধীদের সুরক্ষা প্রকল্প আছে। 4 যেটা আওয়ামী লীগের বাইরে যে প্রোগ্রেসিভ ফোর্স থাকা দরকার, শক্তিশালী প্রোগ্রেসিভ ফোর্স অল্টারনেটিভ, সেটার কোনো দৃশ্য তো আমরা দেখি না। এই যে 4টি বিষয় আমি উল্লেখ করলাম, এই বিষয়ের বিপরীতে 80-র দশকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি জাতীয়তাবাদী চেতনা নিয়ে কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলনের একটা অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার প্রকৃত অর্থে আবির্ভাব ঘটেছিল। সেই চেতনার ভিতরে ডক্টর সায়ন্তদের মতন ইতিবাচক রাজনীতির অনুসন্ধান ছিল। কিন্তু আজকের বিএনপি, তিনি বলছেন যে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। 20 দলীয় জোটে একমাত্র বিএনপি এবং জামাত ইসলাম ছাড়া উল্লেখযোগ্য রাজনৈতিক দল আছে। আপনি 12টি রাজনৈতিক দল গত 5টা নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না, সেটা আপনার প্রকৃতই সিদ্ধান্ত, নিজের সিদ্ধান্ত। কিন্তু সেই সিদ্ধান্ত আপনার ভুল হয়েছে এইটা বলবার পরে, এটা বুঝবার পরে আপনি কেন এই যন্ত্রণা, এই জ্বালা সাধারণ নাগরিকের উপরে আপনি নিক্ষেপ করছেন? এইটা আমার বুঝতে খুব অসুবিধা হয়। আর বাংলাদেশের সামগ্রিক অর্থ যদি রাজনীতি দেখেন, রাজনীতি কিন্তু খুব পরিবর্তনশীল। আপনি দেখেন আজ থেকে 2-3 দিন আগে যেই নরেন্দ্র মোদীর আবির্ভাব ঘটেছিল একটি ধর্মীয় রাজনীতিক উত্থানের মধ্য দিয়ে, এটা ঠিক। সেই ধর্মীয় রাজনীতির উত্থানের মধ্যে দিয়ে আবির্ভূত হওয়া নরেন্দ্র মোদী, তিনি বলছেন, সুষমা স্বরাজ একসময় বলেছিল বেদ হচ্ছে জাতীয় গ্রন্থ। তার বিপরীতে পার্লামেন্টে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলছেন আমাদের প্রথম ধর্মগ্রন্থ সংবিধান। আবার বলছেন আমাদের ধর্ম আগে ভারত। তিনি বলছেন না আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম কিংবা হিন্দু ধর্ম। তিনি বলছেন আমাদের জাতীয় প্রার্থনা হচ্ছে সবার জন্য মঙ্গল। এটা কিন্তু রাজনীতির বোধোদয়। এবং আপনি যদি দেশের মানুষকে সবাইকে নিয়ে যে চলতে চান, এটি হচ্ছে রাজনৈতিক ধারা। আপনি সেই ধারায় এক সময় তো আপনার অবস্থান কিছুটা হলেও ছিল, সেখান থেকে আপনি কেন সরে আসলেন? আর সরে এসে এই রাজনীতির ওপরে আপনি যে আন্দোলন বলে যাকে বলছেন, একটু একটা শান্ত বললেন, এটা একটা কথার কথা। বাংলাদেশে 5 জানুয়ারির পর থেকে কোনো আন্দোলন হচ্ছে না। এই তুরাপুরা পাহাড়ের মতন পাহাড়ের থেকে কোন গলির ভিতর থেকে আপনাদের গণমাধ্যমের কাছে কি একটা বিবৃতি পাঠাচ্ছে, আপনারা তার স্কলা দিচ্ছেন। এটিকে কি বলবেন আপনি যেটি চলছে এখন? নাশকতা, রাজনীতির মোড়কে পুরো সন্ত্রাসবাদ। এই সন্ত্রাসবাদ দিয়ে আমাদের রাজনীতি, দেশ কারোর উপকার হবে না। আমি তো এখনো বলি, আবারও বলছি, যে বাংলাদেশে যা ঘটছে সেই এখান থেকে মুখ লুকিয়ে
কেউ যদি বলে যে বাংলাদেশ স্বাভাবিক চলছে, আমি মানতে রাজি না। কিন্তু বাংলাদেশের মানুষের একটা সাফল্য আছে। আপনি দেখেছেন যে এইবারের যে অমর একুশের বইমেলা এত বাধা বিপত্তির মধ্যে দিয়ে চলেছে। আমি বইমেলার পরিচালনা কমিটির সদস্য বলে আমি জানি ভিতর থেকে কত রকম বাধা বিপত্তি এসেছিল। সেই বাধা বিপত্তির পরেও গত বছর হচ্ছে এইবার 30% বই বেশি বিক্রি হয়েছে। আপনি চিন্তা করতে পারেন, প্রথম আলো এবং সিপিডি যে আয়োজন করেছিল অমর্ত্য সেনের বক্তৃতা অনুষ্ঠান, মানুষ মানে পা রাখার জায়গা ছিল না শুধুমাত্র বক্তৃতা শুনবার জন্য অমর্ত্য সেনের। মানুষের কিন্তু চেতনা আছে। আপনি সেই মানুষকে ভুল বুঝে, সেই মানুষকে বন্দি করে, সেই মানুষকে আপনি ক্ষতিগ্রস্ত করে আপনি বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি করবেন, সেই বাংলাদেশের রাজনীতির সেই প্রেক্ষাপট নাই। আপনার কাছে আবার ফিরে আসবো। সুভাষ সিং রায়, ডক্টর শান্ত, উনি বলতে চাইলেন যে রাজনীতির গণতান্ত্রিক আন্দোলনের মোড়কে বর্তমান নাশকতা চলছে। আপনি কি বলেন যে এটা আন্দোলন না নাশকতা, বা আপনি কিভাবে ব্যাখ্যা করেন বিষয়টি? আর দিক হচ্ছে যে বিএনপি কেন নির্বাচনে অংশগ্রহণ করলো না, বা কারণটা কি? সেলিম ভাই, আপনাকে ধন্যবাদ। আসলে নাশকতা এবং আন্দোলন দুইটাকে আমি ভিন্নভাবে দেখি। নাশকতা কোনোভাবে সমর্থনযোগ্য না, এটা দেশকে পিছিয়ে দিচ্ছে, আমাদের প্রত্যেককে নিরাপত্তাহীন করে তুলছে। আর আন্দোলন যেটা, সেটা আন্দোলনের মতো আন্দোলন করতে চাইলে অনেক সময় করা যায় না। যেটা দাদা একটু আগে বললেন যে কোত্থেকে গোপন জায়গা থেকে বিবৃতি আসে, দেখাও যায় না, এটা কিসের আন্দোলন? বিএনপি বাংলাদেশে বারবার নির্বাচনে অংশগ্রহণ করা, সর্বনিম্ন 33% ভোট পাওয়া একটি দল, তারা বারবার ক্ষমতায় এসেছে। এমনকি 91 পরবর্তী সময়েও 2বার পূর্ণমেয়াদে এবং 1বার স্বল্প মেয়াদের জন্য হলেও 3বার বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন। সেই রকম একটা দলকে তাদের পার্টি অফিস, কেন্দ্রীয় অফিস তালাবদ্ধ করে পুলিশের দখলে চলে যাবে, তাদের চেয়ারপারসনের অফিস যেভাবে অবরুদ্ধ করে রাখা হবে, তাদের নেতাকর্মীকে পালিয়ে থেকে বিবৃতি দেয়া হবে, এটা কি একটি গণতান্ত্রিক সরকারের জন্য ক্রেডিটের কথা? এটা দাদার মতো মানুষ কি করে এটাকে গর্ব করতে পারেন বা বলতে পারেন আমি জানি না। কারণ গণতন্ত্রে সরকারের জন্য আমি তো মনে করি এটা ক্রেডিবল কোনো ক্রেডিট নেওয়ার মতো কোনো বিষয় না যে তার সময়ে বিরোধী দল কথা বলতে পারে না, রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে না। আর একটা যেটা বলছেন যে অগণতান্ত্রিক শক্তির সঙ্গে কিসের সংলাপ করবেন, অগণতান্ত্রিক শক্তি কারা? বিএনপি এদেশে কি করে 91 পরবর্তী যেই বিভিন্ন নির্বাচনগুলা কিংবা 80-র দশকে এরশাদ বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার যে দৃঢ়তা, বিএনপির যে আন্দোলন, সেই আন্দোলন এবং দৃঢ়তার ফলেই তো 91 সালে মানুষ ওই পার্টিসিপেটরি ইলেকশনে বিএনপিকে ক্ষমতায় আনলো। ওই নির্বাচনই তো প্রমাণ করে যে এরশাদ বিরোধী আন্দোলনের সময় অন্যতম শক্তি হিসেবে, গ্রহণযোগ্য শক্তি হিসেবে বিএনপি ছিল। সুতরাং সেই ধারা বিএনপি রাখতে চায়, কখনো কখনো বিচ্যুত করে সরকার। কারণ হলো রাজনীতি করার মতো, এরশাদের মতো একটা স্বৈর শাসকের সময়ও আন্দোলন করবার, গণতান্ত্রিক মুভমেন্ট করবার যেই স্পেসটুকু ছিল, এখন ওনারা তাও রাখেননি। দেখেন যে এই যে ধর্মের অপব্যবহারের কথা বলছেন, এটা নিয়ে বলতে গেলে অনেক কথা বলতে হবে। ধর্মের অপব্যবহার আমাদের দেশে রাজনৈতিক শক্তিগুলি কম বেশি অনেকেই করে, যেটা গ্রহণযোগ্য না। সেটা কি আওয়ামী লীগ করে না? আমরা কি নির্বাচনের আগে তসবিহ হিসাব দিয়ে ছবি তুলে পোস্টার করতে দেখি না? এটা কেন করবেন? এটা কারো বেলায় গ্রহণযোগ্য না। কিংবা ধর্মের পক্ষে নানান রকমের কথা বলা বা এটাকে অপব্যবহার করার যে প্রবণতা, এটা কারোর জন্যই সঠিক না। যে বা যারা করেন একতরফা কারো উপর এই দোষ চাপানোর সুযোগ নেই। 5 জানুয়ারি নির্বাচনে কেন অংশ নিল না বিএনপি, যে প্রশ্ন আপনি করেছেন, এবং দাদাও বলছিলেন যে এটা নাকি বিএনপি ভুল করেছে। বিএনপি 5 জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করে সাংঘাতিক ভুল করেছে আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের কাছে। কারণ যদি তারা ওইটা অংশগ্রহণ করত, ওই পাতানো নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে কৌশল ঠিক করেছিল, এইচটি ইমামের ফর্মুলা মতো যেভাবে লোক সেট করা ছিল, নানা রকমের চক্রান্ত ছিল, তার ফলে তারা আজকে বলতে পারত যে পার্টিসিপেটরি ইলেকশন হয়েছে, বিএনপি হেরে গিয়ে এখন কারচুপির কথা বলছে। বাংলাদেশের ট্র্যাডিশন এটা যে হেরে গেলে কারচুপির কথা বলে। কেন এটা যাবে আমাকে বলেন? যে 1995-96 সালে যখন একটি মাগুরার একটি বিতর্কিত নির্বাচন নিয়ে প্রশ্ন উঠল,
সেই একটি আসনকে কেন্দ্র করে সেই সরকারের অধীনের নির্বাচনে আওয়ামী লীগ না যাওয়ার ঘোষণা দিল, 173 দিন হরতাল করলো, জ্বালাও পোড়াও ভাঙচুর করলো, নানান রকমের ঘটনা তখন ঘটলো, সেটা সবাই আপনারা জানেন, অতীতের কথা বেশি বাড়াবো না। তারপরে বিএনপি বাধ্য হয়ে এক পর্যায়ে একমত হয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রথা প্রবর্তন করলো। সেই সরকার ব্যবস্থার মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি নিশ্চয়ই ছিল বা থাকতে পারে, সেটা কারেকশন করার সুযোগ ছিল। সেইটাকে আপনি মানে দলীয় সরকারের অধীনে নির্বাচনের তুলনায় ওইটা তুলনামূলকভাবে জনগণের কাছে বেশি গ্রহণযোগ্য ছিল, এটা আপনার স্বীকার না করার কোনো কারণ দেখি না আমি। তুলনামূলক গ্রহণযোগ্য, আপনি ভুল ত্রুটিগুলো শুধরে নিতেন, না নিয়ে কি করলেন, আপনি এসে ইউটার্ন নিয়ে নিলেন। তখন এই নির্বাচন, এই তত্ত্বাবধায়ক সরকার আদালতের রায়ের উপর ভিত্তি করে এটাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে, যদিও অবজারভেশনে আদালত বলেছিল যে আরো 2টি টার্ম নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, সেইখানে আপনি দেখেন 2006 সালের যে নির্বাচন হওয়ার কথা ছিল, বিচারপতি কে এম হাসান, জাস্টিস হাসানকে আওয়ামী লীগ মানলো না কেন? উনি নাকি কোনো এক সময় বিএনপির পন্থী ছিলেন এবং তার গায়ে বিএনপির গন্ধ আছে, সুতরাং এটা মানা যাবে না। এখানে একটা বিতর্ক তৈরি হলো যে আইনজীবীদের বয়স 2 বছর বাড়ানো হয়েছে। বাড়ানো হলেও আজকে বিচারপতি কে এম হাসানের এমন কোনো রায় বা বিচারপতি থাকা অবস্থায় তার কোনো কর্মকাণ্ড এমন কোনো বিতর্কের জন্ম দেয়নি, যিনি আগে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ছিলেন সেটি ধারণ করেন, ধারণ করেন এরকম কোনো নজির তার কোনো রায়ে নেই। তিনি যেটা পরবর্তী অনেক চিফ জাস্টিসের রায়ে এরকম আজকের যে সংকট, অনেকেই বলেন যে বিচারপতি খায়রুলের রায়ের কারণে আজকের এই সংকট তৈরি হয়েছে। যাই হোক, সেইখানে কে এম হাসানকে মানলেন না। তো পরবর্তীতে এসে আপনি যে তত্ত্বাবধায়ক সরকার প্রথা এভাবে বাতিল করে দিলেন, প্রধান হবেন কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে বিচারপতি হাসানের অধীনে নির্বাচনে যদি আওয়ামী লীগ যেতে না পারে, তাকে দলীয় বিবেচনায় শেখ হাসিনার অধীনে কোন আস্থার বলে বিএনপি যাবে, সেই আস্থার জায়গাটা কি আওয়ামী লীগ তৈরি করেছে? এই দেশে এই 2 দলের মধ্যে ওই আস্থার জায়গাটা কি আছে? সেই আস্থার সংকট থাকা অবস্থায় আপনি কি করে প্রত্যাশা করেন যে আসবে? সেটা কেন যাবে? বিরতি যাব দর্শক, আমরা একটি বিরতিতে যাব, বিরতির পর আবারও এই আলোচনার সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন 50 মিনিটস। দর্শক, আবারও স্বাগত 50 মিনিটসে। আলোচনা রয়েছেন সুভাষ সিংহ রায়, প্রধান সম্পাদক abnews24.com, এবং রয়েছেন ডক্টর সাকাওয়াত হোসেন সায়ন্ত, সম্পাদক ধানের শীষ। সুভাষ সিংহ রায়, আপনি জানেন যে বর্তমান রাজনৈতিক অবস্থাকে কেন্দ্র করে বিভিন্ন দেশের কূটনীতিবিদরা বাংলাদেশে সম্পৃক্ত হচ্ছে, নানা রকম মতামত দিচ্ছেন এবং বান কি মুন চিঠি পাঠিয়েছেন এবং প্রধান 2টি দল তার উত্তর দিয়েছেন এবং আওয়ামী লীগ বলেছে যে যারা সন্ত্রাসের সাথে সম্পৃক্ত তাদের সঙ্গে কোনো সংলাপ নয়। অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়ন ক্রমাগতভাবে উদ্বেগ প্রকাশ চাচ্ছে এবং দেখা যাচ্ছে যে সব বিভিন্ন সময়ের চাইতে এবারই বিদেশিদের সম্পৃক্ততা বাংলাদেশের রাজনীতিতে বেশি। আপনি বিষয়টি ব্যাখ্যা করেন। এটা সবসময় ছিল এবং আমি জাতিসংঘের উন্নয়নের অংশীদার। বাংলাদেশ তো আগের মতো সাহায্য সহযোগিতা নিচ্ছে না। আমি একটু পিছন দিকে যাই এবং বর্তমান কথা যেটা বলি, জাতিসংঘর তাদের দৃষ্টি কেন ফিলিস্তিনি শিশুদের, নারীদের প্রতি, জনগণের প্রতি যায় না? সিরিয়ায় কেন যায় না? এটা অনেক লম্বা কথা। এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী খুব শক্তিশালী প্রধানমন্ত্রী। তাকে ওই বান কি মুনের ফোন আর ওই জন কেরির ফোন কাদের মোল্লার ফাঁসি দেওয়ার থেকে বিরত রাখতে পারেনি, কেননা তিনি সেই সন্তান, মহামানবের সন্তান। জোসেফ ফারলান গিয়েছিল বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে, তখন 71 মুক্তিযুদ্ধের মার্চ মাসের আগে, এই যে মার্চ মাসের সময় তার কাছে দেখা করতে যেয়ে বলেছিল যে আপনি যদি চট্টগ্রাম থেকে 150 মাইল দূরে যদি সেন্ট মার্টিন দ্বীপকে আমেরিকার কাছে ইজারা দেন, তাহলে এই আন্দোলনটা অন্যভাবে হবে এবং আমরা আপনাদের পক্ষে থাকব। বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিল, ফারলান সাহেব আপনাকে আমি চিনি, আপনি নাইজেরিয়াতে এবং আর্জেন্টিনাতে দায়িত্ব থাকাকালীন সময় আপনার দেশের হয়ে আপনি দেশের সামরিক শাসনের পথ তৈরি করেছিলেন, অর্থাৎ আমাকে বোঝাতে আসবেন না। আমি এই প্রেক্ষাপটে যাব না। ডাক্তার সায়ন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটি কথা 2বার বলেছেন। প্রথম ব্যাপারটা হচ্ছে যে সেটা হচ্ছে মানে 2বার বলেছেন, তার প্রয়োজনেই বলেছেন। জনাব এইচ.টি. ইমাম সাহেব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, তার বক্তব্য নিয়ে বলেছেন। আমি অন্তত 10 থেকে 12টি টেলিভিশনে ওই সময়
আমি এটার চুলচেরা বিশ্লেষণ করেছিলাম, তিনি কি বলেছিলেন, কিভাবে অপব্যাখ্যাগুলো হয়েছিল। আমি একদম টু দি পয়েন্ট কথাগুলো বলেছিলাম। আমি মাঝে মাঝে ভাবি, আমরা ওই যে সে লিও টলস্টয়ের সে বিখ্যাত উক্তি যে আমরা সবাই দুনিয়া পরিবর্তনের কথা বলি, নিজের পরিবর্তনের কথা ভাবি না। আপনি একটা জিনিস লক্ষ্য করবার বিষয়, আপনি যে উপলব্ধির কথা একটুকে বলছিলেন, ডক্টর সায়ন্ত বলছিল, আমি ডক্টর অমর্ত্য সেনের খুব প্রিয় শব্দ উপলব্ধির ভ্রান্তি। আমাদের বাংলাদেশে এখন 20 দলীয় জোট না, আমি 20 দলীয় জোট ভিন্ন জিনিস, বিএনপির একটি উপলব্ধির ভ্রান্তি আছে। আমি এক এক করে দু একটু সংক্ষেপে বলি। টেলিফোন আছে, টেলিফোনে আপনার কাছে ফেরত আসি। দর্শক, আপনার পরিচিতদের সংক্ষেপে প্রশ্নটি বলুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি একজন বিদেশ প্রবাসী। আমি সেলিম ওমরা খানের সাথে কিছু কথা বলতে চাই। জি বলুন। দেশে আসলে আমরা তো এসেছি, দেশের নিরাপত্তা, এইসব জঙ্গি, তারপরে ধরেন মানুষ পুড়িয়ে মারা, এগুলো কি হচ্ছে? এগুলো কি আসলে কি ঠিক? হাজারো ফ্যামিলি অপেক্ষায় আছে, দেশে আসবে, বলে যে দেশের জঙ্গি, দেশে মানুষ পুড়িয়ে মারছে। তা আমাদের এইসব নিরাপত্তা কে দিবে? এই জঙ্গি কবে শেষ হবে বলতে পারে কি? ধন্যবাদ। দর্শক আমাদের সঙ্গে থাকুন। সুভাষ চন্দ্র ওনার প্রশ্নের যথার্থতা রয়েছে, এবং আজকে 90 লক্ষ বাংলাদেশি মানুষ যে পৃথিবীর চারি প্রান্তে ছড়িয়ে আছে, আপনি দেখেন কি অপূর্ব আমাদের এই বাংলাদেশ। সেই বাংলাদেশকে পুড়িয়ে মারবেন? সেই বাংলাদেশকে আপনি সেই পাকিস্তানের পোড়ামাটি নীতির অবলম্বন করে রাজনীতি করবেন? আর সেই রাজনীতি বাংলাদেশের মানুষ মেনে নেবে? মেনে নিবে না, এবং সময় বলে দিবে যে মানুষ এভাবে চলতে পারে না। মানুষ গণবিদ্রোহের রূপ নেবে। কাদের বিরুদ্ধে? আপনি দেখেন এখন মানুষ জয়পুরহাট থেকে ঢাকায় চলে আসছে অবরোধ হরতালের মধ্যে, কারণ বগুড়া পার হয়ে আসতে হয়, সেখানে মানুষ গাড়ি চালায় চলে আসছে। মানুষ কিন্তু এই পথ বেছে নিয়েছে, এবং বিএনপি যদি যে উপলব্ধির জায়গায় ফিরে না আসে, ওই ভ্রান্তি বিলাসের মধ্যে থাকে, তাহলে বিএনপির জন্য রাজনীতি খুব ক্ষতি, কিন্তু সাথে সাথে এটাও আওয়ামী লীগের জন্য ক্ষতি। কারণ আমি চাই গণতান্ত্রিক সংস্কৃতিতে আওয়ামী লীগের একটি সহযোগী প্রতিপক্ষ থাকবে, এবং সেই সহযোগী প্রতিপক্ষ মুক্তিযুদ্ধ চেতনায় শনাক্ত হবে। সেই সহযোগী পক্ষ বাংলাদেশকে, আজকের বাংলাদেশের যে সংকট, সেই সংকট থেকে উত্তরণ ঘটাবে। 2019 সালে আইএমএফ কি বলছে? 2019 সালে বাংলাদেশের জাতীয় প্রবৃদ্ধি হবে আপনার 7%, এবং এই পদ্মা সেতুর উন্নয়ন, আপনি দেখেন, আপনি এত কিছু পরেও বাংলাদেশে দেখেন গত পরশুই আপনার $23 বিলিয়ন কিন্তু আমাদের ছাড়িয়ে গেছে। কারণটা কি? মানুষের অংশগ্রহণ। এই যে প্রেক্ষাপটগুলো, আমি একেবারে অল্প করে শেষ করি। আপনি যে বলছেন সংলাপের উদ্যোগ সবচেয়ে বেশি নিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী। তিনি সংসদে দাঁড়িয়ে সংসদ নেতা হিসেবে তার উল্টো দিকে বসা বেগম খালেদার দিকে তাকিয়ে বলেছিলেন, আসুন আমরা দুজনে মিলে সমাধান করি। যখন একটা সবাই মিলে বলছেন যে প্রধানমন্ত্রী আরো উদ্যোগ নেওয়া উচিত, প্রধানমন্ত্রী টেলিফোন করেছেন, টেলিফোন করে 40 মিনিট কাঁচা বাংলা শুনেছেন। এমনকি তারাঙ্ক সাহেব এসে যে উদ্যোগ নিয়ে 2 মহাসচিব সহ 2 দলের শীর্ষ নেতৃবৃন্দ একত্রিত হয়ে একটা ফর্মুলা এসে গিয়েছিলেন। কি ছিল? যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেই নির্বাচন হবে, নির্বাহী ক্ষমতা থাকবে না। প্রধানমন্ত্রী উদ্যোগ গ্রহণ করে বলেছিলেন নির্বাচনের আগেও যে আসুন আমরা একটি সর্বদলীয় সরকার গঠন করি। নিয়ম না মানানোর একটা নিয়ম আছে, আইন না মানানোর একটা আইন আছে। ডক্টর সায়ন্ত যে কথা বললেন যে সংবিধানের দোহাই দিয়ে, আদালতের দোহাই দিয়ে, তর্কিত বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না। আর যে কথাটা বলা হচ্ছে এটা হচ্ছে অবজারভেশন। যদি সংসদ চায়, একবারও সংসদে যে এই প্রসঙ্গের কোনো আলাপ প্রসঙ্গ উত্থাপন করেননি। একজন সাংসদ নোটিশ দিয়েছিলেন, নোটিশটি পরে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তার মানে কি আপনি সমাধান চাচ্ছেন না, কিন্তু নিজের জেদ পূরণ করার জন্য আপনি বলছেন যে আপনি যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন, এটার ডিফেক্ট কে ঘটিয়েছে?
উনি একটু আলাপ করেছেন, আমি ওর সঙ্গে যোগ করে দিই। আপনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বানালেন ইয়াজউদ্দিন সাহেবকে। এর কৌশল, কলা কৌশল সব আমরা জানি, দেশবাসীও জানে। আপনি এর আগে বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীকে আপনি কি আমন্ত্রণ জানিয়েছিলেন? আপনি তখনই তো আপনি ওর কফিনে প্রেক ঠুকে দিয়েছেন। আর বিচারপতিরা বলছে, জজ সাহেবরা এই তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলায় থাকবেন না। তা আপনার তো একটা তার বিপরীতে একটা ফর্মুলা দিতে হবে। আপনি ফর্মুলা দিয়েছিলেন, যে ফর্মুলা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি, এবং একটা ভাষা একটা ধোঁয়াশা। এই যে বিএনপির রাজনীতি যে ধোঁয়াশা, এই ধোঁয়াশা থেকে অতিক্রম যদি বিএনপি না করে, বিএনপির তো ক্ষতি হচ্ছেই। আজকে বিএনপির কর্মীরা কি মনে করে যে বিএনপি সঠিক পথে আছে? আমি জানি না, শান্তভাবে বলতে পারবে। একজন বুদ্ধিমান মানুষ, একজন সুবক্তা, একজন পড়াশোনা করা মানুষ, কখনো কি মনে হয় বিএনপি তার সঠিক জায়গায় আছে? আপনি বাংলাদেশকে, সিঙ্গাপুরে আপনি চিকিৎসায় গেলেন, আপনি খন্দকার দেলোয়ার হোসেন বলছি, দেলোয়ার হোসেন সাইদি রায়ের পরে বাংলাদেশকে লন্ডভন্ড করে দেওয়ার চক্রান্ত হলো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগিয়ে আসলো, সেখানে বেশ কিছু লোক আহত হলো, এবং যারা পুলিশকে হত্যা করেছিল তাদের উদ্দেশ্যে গুলি হলো। বেগম খালেদা এসে বললেন যে এখানে বাংলাদেশে গণহত্যা আছে, নেমে আসুন। আপনি কোন ফর্মুলায় আপনি বললেন যে 5ই মে হেফাজতের সমাবেশকে বললেন যারা বাংলাদেশের রাজধানীকে ধ্বংস করে ফেলেছিল প্রায়? আপনি কি করে বলেন যে আপনি দেশবাসী নেমে আসুন? আপনি শেষ করি আপনি ওয়াশিংটন টাইমসে লিখে বললেন বাংলাদেশকে আপনি সাহায্য দিবেন না। এই যে নৈতিকতার জায়গাটিকে রাখতে পেরেছেন? বেগম খালেদা জিয়া আজকে কাদের দ্বারা অবরুদ্ধ? সরকারের দ্বারা অবরুদ্ধ? প্রশ্ন করে দেখুন তো। বেগম খালেদা জিয়ার সন্তান মারা গিয়েছে, এত কিছুর পরও শেখ হাসিনা কিন্তু ছুটে গিয়েছেন। এই প্রসঙ্গে আবার পরে আসবো। ডক্টর সুভাষ সিংহ রায়, ডক্টর শাখাত হোসেন শান্ত বেশ কিছু প্রশ্ন উত্থাপন করেছেন। সুভাষ সিংহ রায় যে বিএনপির উপলব্ধিগত জায়গা থেকে ভুল করছে, অথবা তিনি বলতে চাইলেন তত্ত্বাবধায়কের কোনো সুযোগ নেই, এবং তিনি বলতে চাইলেন যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন জাতিসংঘের যিনি প্রতিনিধি আসছিলেন তিনিও একটি উদ্যোগ নিয়েছিলেন, এবং কোনোটি তিনি আসছেন না। বিষয়টি বলুন। না, দাদা যেটা বলছেন এ কথা একটু আগেও আমি বলেছি যে বিএনপি ঠিক পথে আছে কিনা। বিএনপি কিছু কিছু ক্ষেত্রে তাদের ঠিক পদক্ষেপের যেই জায়গাটা গণতান্ত্রিক রাজনীতিতে হওয়া উচিত ছিল সেইখান থেকে সরে আসতে বাধ্য হয়েছে। নাই, আমি প্রথমে স্বীকার করছি যে বেশ কিছু জায়গায় গণতান্ত্রিক রাজনীতি যেরকম হওয়া উচিত সেই জায়গাটায় বিএনপি রাজনীতি করতে পারেনি কেন? এর দায় কি আপনারা এড়াতে পারবেন? বিএনপি 5 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে তখন যেটা ঘটলো, তার পরবর্তীতে 1 বছর তো আপনাদের সময় দিয়েছে এই সরকারকে নির্বিঘ্নে চিন্তা করার, সংলাপ করার, কথা বলার সময় দিয়েছে। এখন আপনারা যদি মনে করেন যে শুধু অজুহাত দিবেন যে বৃষ্টি হলে সংলাপ নয়, রোদ হলেও সংলাপ নয়, যেদিন বৃষ্টি হবে সংলাপ হবে না, বৃষ্টি না হলেও সংলাপ হবে না। আপনি যদি করতে চাই যে অমর্ত্য সেন আপনার খুব পছন্দের মানুষ, আমাদের অনেকেরই পছন্দ মানুষ, যদিও ডক্টর পাকিস্তানের মাহবুবুল্লাহকে পছন্দ, হ্যাঁ, ডক্টর ইউনূসকে আমরা কোন রকম দাম না দিলেও ডক্টর অমর্ত্য সেনকে দেই, রেসপেক্ট করি, ভিন্ন প্রসঙ্গ হোক। ডক্টর অমর্ত্য সেন যে এইবার এসেছিল, উনি কি বলে গেছেন? উনি বলছেন সংলাপ ছাড়া গণতন্ত্র চলতে পারে না। আপনি গণতন্ত্র চালাবেন কিনা? যে দর্শক ফোন করলেন যে এই যে জিম্মি হয়ে আছে গোটা রাষ্ট্র, দেশের মানুষ, কেন জিম্মি হয়ে আছে? আসলে আওয়ামী লীগ, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো কারণে এই জনগণের উপর হয়তো তার রাগ আছে, তিনি প্রতিশোধ নিতে চান। রাগটা আগের যেই হোক, বর্তমান প্রেক্ষাপটে কি হতে পারে? তারা ডিজিটাল বাংলাদেশ করেছেন, উন্নয়ন করেছেন, অনেক কিছু করেছেন, তারপরও 4টা প্রধান সিটি কর্পোরেশন নির্বাচন হয়, যুদ্ধ অপরাধীদের বিচারের উদ্যোগ নিয়েছেন, তারপরও 4টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়, যুদ্ধ অপরাধীদের বিচারের সেই প্রেক্ষাপটের পরপরই 4টাতে এমনভাবে হারলেন যে মানুষের প্রতি ওনার আস্থাটা থাকবে কি করে? এই যে এখন পেট্রোল বোমা, নাশকতা, এইটা ওইটা নানান রকমের তকমা লাগানোর পরেও, যদিও সেইখানে সরকারি দলের কারোই ধরা পড়ার কথা না, তাদের কাছে বোমা, পেট্রোল বোমা থাকারই কথা না, তারপরে নিউজ মিডিয়ায় প্রচুর আসছে, চাইলে প্রমাণ দেখাতে পারবো প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোতে, যে তারাও ধরা পড়ছে। কালকেও রাজশাহী উপজেলায় এটা হচ্ছে ব্যবসা। তার মানে হচ্ছে এইরকম নাশকতা সব দলের মধ্যেই ঢুকে গেছে, এইটা অনাকাঙ্ক্ষিত।
এত কিছুর পরও ঢাকা বারের নির্বাচন হলো, সেই ঢাকা বারের 27টার মধ্যে 25টা বিএনপি পন্থীরা না, এত কিছু পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে জিতে যায়, কক্সবাজারে জিতে যায়, মানিকগঞ্জে জিতে যায়। এই যে এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় তো এখন হয়নি, এই সংকট তৈরির আগেই হয়েছে। এই তো কিছুদিন তো আগে এই যে এই 5 জানুয়ারি পরে তো হয়নি, 5 জনের পরের এই সংকটের মধ্যে আপনাদের ভাষ্য মতে যদি এটাই হয় যে বিএনপি সব ক্ষতিকর করছে, রাষ্ট্রবিরোধী করছে, তাদেরকে তো প্রত্যাখ্যান করা উচিত। তারপরও তারা এটা হচ্ছে, তার মানে হচ্ছে এই যে যা বলা হচ্ছে সরকারি প্রচার যন্ত্র বা সরকারের নেতারা যা বলছেন, মানুষ সেটা অ্যাকসেপ্ট করছে না। এবং আস্থার সংকট থেকে এটা হচ্ছে, যেমন আপনি দেখেন যে বিভিন্ন সংবাদ প্রেস কনফারেন্স যখন হয় বা বিভিন্ন সময় আমি দেখেছি, মনোযোগ দিয়ে খেয়াল করেছি, প্রধানমন্ত্রীকে কেউ যখনই 5 জানুয়ারি নির্বাচন নিয়ে প্রশ্ন করেন এবং বলেন যে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে যাবেন কিনা, প্রধানমন্ত্রী সব উত্তরের সঙ্গে একটা কমন কথা প্রায়ই বলেন, তাহলে কি আপনারা চান বিএনপি জামাত ক্ষমতায় চলে আসুক? ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এদেশে এসে এরশাদের সঙ্গে দেখা করার পরেও এরশাদ নিজে প্রেসকে বলেছিল, যিনি বলছিলেন আপনি নির্বাচনে না গেলে বিএনপি জামাত ক্ষমতায় চলে আসবে, সেটি হতে দেওয়া যাবে না, আপনি তাই চান। আপনারা এত আস্থার সংকটে ভোগেন কেন? আপনারা ডিজিটাল বাংলাদেশ করেছেন, উন্নয়ন কাজ করেছেন, যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন, অনেক ভালো কাজ করেছেন, তো আপনাদের আস্থার সংকটটা কেন এত যে নির্বাচন হলেই বিএনপি জামাত জিতে যাবে? বিএনপি কি চায়? বিএনপি কি বলেছে যে আমাকে ক্ষমতায় বসিয়ে দেন? বিএনপি এমন একটি নির্বাচন চায় যে নির্বাচনটা হবে অংশগ্রহণমূলক, যেখানে আপনি আমি সবাই আমরা নির্বিঘ্নে ভোট দিতে পারবো এবং সেই ভোটটা কাউন্ট হবে ঠিকমতো, জনপ্রতিনিধি নির্বাচিত হবে। এইভাবে স্বনির্বাচিত সরকার দিয়ে তো দীর্ঘদিন একটা দেশ চলতে পারে না। আচ্ছা ঠিক আছে, আপনারা করেছেন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য, এখন আপনারা বলেন যে আমাদের উভয়েরই কিছু ভুল ত্রুটি ছিল, কিছু আছে, আসেন এগুলোকে মিনিমাইজ করে কি করে একটা পথে এগোতে পারি, দেশ তো বাঁচাতে হবে। আজকের এই সংকটে যদি আপনাদের মতামত ঠিক হয় যে বিএনপি ভুল করছে, এর খেসারত শুধু বিএনপি একা দিবে? এর খেসারত শুধু আওয়ামী লীগ দিবে? এর খেসারত দেশকে দিতে হচ্ছে, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং আপনাকে একটা দিকে তো আসতে হবে। আপনি যদি শুধু বলেন যে এই যে সংলাপ কেন করবেন না, আপনি পৃথিবীর বহু দেশে যুদ্ধ চলা অবস্থায় সংলাপ হয়েছে, আর বিএনপি নির্বাচনমুখী গণতন্ত্রের পক্ষের একটি শক্তি, সংলাপ করতে পারবে না। এর সুযোগ নিয়ে কি হবে একটু বলি, যে এই যে দুইটা বড় শক্তির মধ্যে এইরকম অনৈক্য যদি থাকে, দেশ যদি আনরেস্ট থাকে, তার সুযোগ নিবে অন্যান্য জঙ্গিবাদী গোষ্ঠী, চরমপন্থী গোষ্ঠীর, তাদের উত্থান হবে, যেটি ইউরোপীয় পার্লামেন্ট অলরেডি সংশয় প্রকাশ করেছে। আপনারা দেখেন যে এই যে অভিজিতের রায়ের মতো লোক এইভাবে খুন হবে, এটা তো কাঙ্ক্ষিত না। এর সুযোগটা কারা নিচ্ছে সেটা বের করা দরকার, যে এইরকম শক্তি যেন মাথাচাড়া দিতে না পারে, যারা এই দেশে আপনার আমার কিংবা মুক্ত বুদ্ধিসম্পন্ন মানুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দিতে পারে এবং দেশ গণতন্ত্রহীন হয়ে পড়তে পারে। আমি ছোট করে বলি, আপনি তো, আমি আগেই বলেছি, এই যে সাইকোপ্যাথ, সোসিওপ্যাথ, এটা তো আপনার কাছে খুব পরিচিত শব্দ, কারণ আপনি পড়ে আসছেন এটা। বিএনপি কিন্তু তার রাজনীতিতে এই সাইকোপ্যাথে ভুগছে। আপনি জঙ্গিবাদকে চাষাবাদ করেছেন, বিএনপি আপনি বলি আপনি যখন যুদ্ধাপরাধীদের বিল জাতীয় সংসদে শেষ পেয়ে চলে এসেছি, না জাতীয় সংসদে বিল আনা হলো, সেই তখন কিন্তু বিএনপিও ছিল, অন্য রাজনৈতিক দলও ছিল। আপনি এটাকে পার্টিসিপেট করেননি, আপনি ক্রমাগতভাবে বলেছেন যে এটা রাজবন্দী। যদি গোলাম আজম রাজবন্দী হয়, যদি কাদের মোল্লা রাজবন্দী হয়, বাংলাদেশের যুদ্ধাপরাধী কারা? সংকটটা সেখানে তৈরি হয়েছে। আমি বিএনপি নিয়ে যে সংকটটা, আপনি বললেন যে অমর্ত্য সেনের কথা, অমর্ত্য সেন এটাও বলেছে যে গণতন্ত্রের উন্নয়নের জন্য উন্নয়নটা খুব বেশি জরুরি। আমি তো খুব পুরোটা মন দিয়ে শুনেছি। আমাদের বাংলাদেশের সংকটটা সেখানে, কিন্তু সংলাপ নিয়ে বলেছেন গণতন্ত্র চলতে পারে না, উনি প্রশ্নের উত্তরে বলেছেন গণতন্ত্র চলতে পারে না, গণতন্ত্র না থাকলে উন্নয়ন ব্যর্থ। আমি এখন একজন আমন্ত্রিত অতিথি হিসেবে আমি পুরোটা দেখেছি। আমার কাছে সবচেয়ে খুব আশ্চর্য লেগেছে, আপনি বারবার বলছেন যে বাংলাদেশের আজকে নির্বাচন। আপনি বাংলাদেশের এই আপনি নির্বাচন কমিশনকে শক্তিশালী করার কথা কখনো বলেননি। জিল্লুর রহমান সাহেব যখন সাবেক প্রয়াত রাষ্ট্রপতি, তিনি একটি উদ্যোগ গ্রহণ করেছিলেন, সব দলকে ডেকেছিলেন, বেগম খালেদা জিয়াকে ডেকেছিলেন এবং খালেদা গিয়েছিলেন, যে বলেছেন আপনি ডেকেছেন তাই এসেছি, আমরা এখানে পার্টিসিপেট করব না। কি কারণে? আপনি একটি মাত্র কারণে, শুধুমাত্র জামাত ইসলাম যেহেতু নির্বাচন কমিশন থেকে আপনার
তাদের নিবন্ধন বাতিল হয়েছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, তাদের প্রতি আপনি মায়া মহব্বত দেখিয়ে নির্বাচনে আসেননি। আমি একটা কথা বলি, এই সরকার যদি সাফল্য দুটো বলেন, একটা সাফল্য হচ্ছে আপনার ঠিক মনে থাকবে, সায়ন্তবারও মনে থাকবে, এই যে মুসলিনি এবং হিটলার তাদের যে উত্থান হয়েছিল, তার আগের যে সরকার ইমানুয়েল সরকার এবং হিন্ডেনবার্গ সরকার তাদের ব্যর্থ হয়েছিল, তারা এই মুসলিনি এবং হিটলারের উত্থান ঘটেছিল। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট এমন জায়গায় নিয়ে গিয়েছিলেন শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে, সেই ইমানুয়েল এবং হিটলারের সরকার আপনার যে ইমানুয়েল সরকার হিন্ডেনবার্গ সরকারের যে ব্যর্থতা সেটা করেননি। আরেকটি সাফল্য এত কিছুর পরও, এই যে আপনার ওয়ার্ল্ড ব্যাংকের এত কিছু হস্তক্ষেপ, এত কিছু ইয়েতে, তারপরেও কিন্তু পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে এবং এগিয়ে যাচ্ছে অনেক দূর। বাংলাদেশ কিন্তু উন্নয়নের মহাসড়কে। IMF যেটা বলছিলাম 2019 সালে বাংলাদেশের জাতীয় প্রবৃদ্ধি হবে 7% এবং ইরাকের পরে ইরাক হবে প্রথম, দ্বিতীয় হবে বাংলাদেশ। ইরাকের প্রবৃদ্ধির নানান কারণ আছে। আমি একটা কথা বলি, এই অঞ্চলের দেশগুলোর মধ্যে ভারতের পরে সবচেয়ে রিজার্ভ বাংলাদেশের সর্বোচ্চ। আমি একটা লাইন বলি, দাদা অনেক কথাই ঠিক বলেছেন, উন্নয়ন আমরাও চাই, কিন্তু গণতন্ত্রহীন উন্নয়ন টেকসই হয় না, এটাই শেষ কথা। আপনাকে গণতন্ত্র রাখতে হবে, বিরোধী দল রাখতে হবে, গণতান্ত্রিক প্র্যাকটিস রাখতে হবে। আপনি অগণতান্ত্রিক শক্তিকে গণতন্ত্রের সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই। ধন্যবাদ ডক্টর শাকাত হোসেন শায়াম তো আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ দুজন সাংবাদিকের কাছ থেকে, একজন প্রধান সম্পাদক, অন্যজন ধানের শীষের সম্পাদক ডক্টর শাকাত হোসেন শান্তের কাছ থেকে বাংলাদেশের রাজনীতি এবং রাজনীতির বিভিন্ন প্রেক্ষাপট এবং ইতিহাস সংক্রান্ত নানা বিষয় নিয়ে তারা কথা বললেন, ব্যাখ্যা করলেন, গণতন্ত্রেরও নানা দিক নিয়ে তারা তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন, জঙ্গিবাদের কথা বললেন এবং একটি মেরুকরণের কথাও শেষ পর্যন্ত বলার চেষ্টা করলেন। সুভাষ সিংহ রায় বললেন যে অগণতান্ত্রিক শক্তিকে ভিন্ন মতে প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট করার কোনো সুযোগ নেই, দেশের পরিস্থিতি স্বাভাবিক নয় তিনি বলতে চাইলেন, তাহলে উত্তরণের পথ কি? অন্যদিকে ডক্টর শান্ত বললেন গণতন্ত্রের ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা থাকবে, গণতন্ত্র না থাকলে জঙ্গিবাদের উত্থানের সম্ভাবনা থাকে, যা কাঙ্ক্ষিত নয়। অন্যদিকে ডক্টর শান্ত বললেন নাশকতা ও গণ আন্দোলন দুটি ভিন্ন জিনিস, নাশকতা গণবিরোধী, এটি গণতন্ত্রের অনুষঙ্গ হতে পারে না। অন্যদিকে ডক্টর সুভাষ সিংহ রায় বললেন গণতন্ত্রের নামে জঙ্গি সন্ত্রাস ও নাশকতাকে চলতে দেওয়া যায় না, গণতান্ত্রিক সংস্কৃতিতে সহযোগী শক্তি থাকবে, যা হবে মুক্তিযুদ্ধের চেতনায় ভাস্বর এবং উচ্চকিত। ডক্টর শান্ত বললেন ধর্ম নিয়ে রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, রাজনীতিতে আস্থার সংকট আছে বাংলাদেশের রাজনীতিতে, যা আমাদের অতিক্রান্ত করতে হবে। দর্শক, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ, সঙ্গে থাকুন মাই টিভি। সৃষ্টিতে বিস্ময়।